খরা কাটছে না দীর্ঘদিন ধরে স্থবির থাকা বিনিয়োগ বাণিজ্যে, ফলে তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। তার উপর চিন্তা বাড়িয়েছে বিবিএস প্রকাশিত তৃতীয় প্রান্তিকের জিডিপির তথ্য। ক্ষমতার 5 মাসে বিনিয়োগ বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েও আস্থা বাড়াতে পারছে না বিএনপি সরকার, যাতে বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে জ্বালানি সংকট, চড়া সুদহারের মতো বিষয়গুলো। যদিও দ্রুতই ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন অর্থমন্ত্রী। রাকিব আল জাবেদের রিপোর্ট। অশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে দেশের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে শুরু থেকে ইতিবাচক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিএনপি সরকার। দলটির নির্বাচনী ইশতেহারেও বাড়তি গুরুত্ব ছিল কর্মসংস্থান তৈরি নিয়ে। তবে দায়িত্বের 5 মাস পেরিয়ে গেলেও এখনো খুব একটা ইতিবাচক পার্থক্য দেখছেন না বিনিয়োগকারীরা, তাই সাহস পাচ্ছেন না নতুন বিনিয়োগেও। বিনিয়োগ সংকটের চিত্র আরও স্পষ্ট হয়েছে বিবিএসের পরিসংখ্যানেও, যাতে বলা হয় গেল অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্পখাতের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, যা প্রভাব ফেলেছে সার্বিক প্রবৃদ্ধিতেও। সবকিছু মিলিয়ে সময়টাকে মোটেও উপযোগী মনে করছেন না ব্যবসায়ী নেতারা। স্বাভাবিকভাবে যে গত 4-5 বছরে ব্যবসা কন্টিনিউয়াস চাপের মুখে থাকতে থাকতে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা নাভিশ্বাস বেড়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বাভাবিকভাবে আমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে যে আমরা ব্যবসাটা কন্টিনিউয়াস কত আর লস দিয়ে আমরা চালাবো। আমরা যতটুকু দেখেছি সরকারের দিক থেকে আন্তরিকতার অভাব নেই। তারা চাচ্ছেন বা বলছেন এটা করবেন ওইটা করবেন, কিন্তু এখন কি হচ্ছে, এই যে এখন জুলাই মাস আপনি দেখেন খোঁজ দেন, অনেক জায়গায় ট্রেড লাইসেন্স আটকে আছে। ট্রেড লাইসেন্সগুলি আমরা নবায়ন করতে পারছি না। ওই স্থানীয় যে ইউনিয়ন পরিষদ বলেন বা সিটি কর্পোরেশন বলেন, তাদের চাঁদাবাজির কারণে। যদিও দেশের ব্যবসার পরিবেশ ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান বিগত দিনের ক্ষত কাটিয়ে উঠবে শিগগিরই। দেশীয়দের পাশাপাশি বাংলাদেশমুখী হবেন বিদেশি উদ্যোক্তারাও। বিনিয়োগের একটা টাইম ফ্রেম আছে, কিন্তু বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করে আমরা সব করছি। টোটাল ডিরেগুলেশন, আমার বাজেট স্পিচে 4.5 পৃষ্ঠা হচ্ছে খালি ডিরেগুলেশন। সুতরাং ডিরেগুলেশনগুলোকে আমরা এক্সিকিউট করছি, এখন বাস্তবায়ন করছি, এবং ইন্ডাস্ট্রির স্বার্থে যা যা করার, যে প্রণোদনা দেওয়া থেকে শুরু করে ট্যাক্স বেনিফিট যা যা দেওয়ার সব দেওয়া হয়েছে। অবশ্য অন্তর্বর্তী সরকারের সময় গভর্নরের চেয়ারে থাকা ডক্টর আহসান এইচ মনসুর জানালেন, সামষ্টিক অর্থনীতির চেহারা না বদলালে গতি ফিরবে না শিল্প খাতে। আর উদ্যোক্তাদের আস্থা ফেরাতে সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতিও দেখছেন কেউ কেউ। সরকারের প্রথম বছরটা হচ্ছে সবচেয়ে রিফর্মের বছর, প্রথম বছরটা। এবং এখানেই যদি ফেলিওর হয়ে যায় বা কোনো কারণে স্থবিরতা চলে আসে, পরবর্তীতে কিন্তু এটা রিগেইন করা যায় না। তখন একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল ভাব চলে আসে, দৃশ্যমানভাবে দেখতে চায়, সেটা হচ্ছে না এখনো। ঘোষণা কিছু কিছু ক্ষেত্রে থাকলেও রোডম্যাপটা নাই। শিল্পাঞ্চল ও এলাকাভেদে অতিরিক্ত চাঁদা আদায় ও বিনিয়োগের পথে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, এই খাত ঢেলে সাজাতে আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও আশ্বস্ত করেন বিটিএমএ সভাপতি। এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি আর্থিক সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও জানান শওকত আজিজ রাসেল। নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসবে বলেও জানান তিনি। যখন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা তারও আগের গভর্নমেন্ট, তারা সেটা করেনি। রাতারাতি এগুলা আশা করাটাও আপনার কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি না, তবে পদক্ষেপ ওনারা নিচ্ছেন। একটা এফএসআরও অ্যাড করছেন, গ্যাস যাতে আরও বেশি প্রবাহিত করতে পারে। তারপরে আপনার অল্টারনেটিভ ফিউল, ওটা নিয়ে উনি ভাবছেন। তো এইগুলো আমাদেরকে যে সময়টা লাগে, একটা 15 মাস 18 মাস, এটা তো সরকারকে আমাদের দিতেই হবে। তো এর পাশাপাশি এখন কি করা যায়, কি ধরনের প্যাকেজ দেওয়া যায়, বা আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন। এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। দর্শক, জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর নিয়ে পলিসি কনক্লেভের আয়োজন করেছে জাতীয় দৈনিক বণিক বার্তা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
Similarly, the fans, most of the fans are 100 watt to 120 watt এ চলছে. You can get 60 watt fans. You have to just put, এই যে আমরা ট্যাক্সের কথা বলছি, আমরা সারচার্জের কথা বলছি, বা এই যে আমরা ট্যাক্স পদ্ধতির মাধ্যমে যে প্রাইস কন্ট্রোল করা মার্কেটে, that can be in favor of more efficient appliances. এবং এইটা it will be changing gradually. আমরা হয়তো ওভারনাইট চেঞ্জ করতে পারবো না, but that is the policy that we have to take. So efficiency conservation is very important. আমাদের ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম লোড কিন্তু নেয় হচ্ছে মোটর. আমরা ভ্যারিয়েবল স্পিড মোটরের কথা বলে আসছি বহুদিন ধরে, কিন্তু এটার কোনো নীতি সহায়তা নাই. এটার কস্টিং দেখা যাচ্ছে আরো বেশি নর্মাল মোটরের চাইতে. তো সেইটা যদি আমরা এই পরিবর্তনগুলো যদি না আনতে পারি, সো উই নিড এ হোলিস্টিক ওভারঅল থিঙ্কিং. বাংলাদেশের এই সমস্যার সমাধান করতে গেলে কোনো একক সমাধান নাই, এবং এটা এক্সপার্ট লেভেলের একটা ন্যাশনাল কনসেনসাস লাগবে. এবং আমাদের একটা চিন্তা ভাবনা করে, আমাদের ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে. আমরা চাই না সরকার পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে. Another thing is that regional cooperation. আমরা যে ভারত থেকে যে বিদ্যুৎটা আনি, 1160 মেগাওয়াটের যে এক্সচেঞ্জ থেকে যে বিদ্যুৎটা আনি, সেটা কিন্তু দ্বিতীয় সর্বনিম্ন বিদ্যুৎ. আমাদের নিজস্ব গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার চাইতে সেটা হচ্ছে সর্বনিম্ন উৎপাদন খরচ. তারপরে হলো ভারত থেকে আনা 1160 মেগাওয়াটের. Why don't you look into that? There is tremendous opportunity of renewable energy being brought from India. So regional cooperation ছাড়া কিন্তু আমরা ফিউচারে যে রিনিউয়েবল ইন্টিগ্রেশন যেটা হবে, সেটা সোলার হোক বা আমরা যদি কিছুটা উইন্ড পাই, এগুলো যদি আমরা রিজিওনাল এই গ্রিডের মধ্যে আমরা না আসতে পারি, শুধু আমার পক্ষে, আমার সিস্টেম অপারেটরের পক্ষে এই ভ্যারিয়েবল রিনিউয়েবল এনার্জি ম্যানেজ করা ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং. আপনি যদি ইউরোপে দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, এখানে যে রিনিউয়েবল চলছে, দে হ্যাভ এ 10% রিডান্ডেন্সি বিটুইন দ্য কান্ট্রিজ. এভরি কান্ট্রি হ্যাজ 10% রিডান্ডেন্সি. শর্ট পড়লেই পাশের কান্ট্রি থেকে চলে আসছে 10% উপরে পাওয়ার. সো 3 জায়গায় 3টা থাকে, 30% পাওয়ার তারা পেয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে. সো দ্যাট কাইন্ড অফ সিস্টেম যদি আমরা গ্রো না করতে পারি, তাহলে দ্য ড্রিম অফ রিনিউয়েবল প্লেইং এ মেজর রোল ইন আওয়ার সিস্টেম ইজ নট গোয়িং টু হ্যাপেন. সো আমি আশা করব বর্তমান সরকার, আর একটা যেটা আমরা এতক্ষণ শুনে আসলাম, বর্তমান সরকারের ইন্টেনশন ভালো. মন্ত্রী মহোদয় অনেক কথা বলেছেন, জিরো ট্যাক্সের কথা বলেছেন, but the ground realities are different. What I'm hearing from people that actually tax has gone up. So there is a major disconnect between the ministry and NBR. আর এনবিআর একটা এসআরও যখন গভর্নমেন্ট থেকে আসে, এনবিআর কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে অনেক দেরি করে, বিকজ দে হ্যাভ এ গেটিং মোর রেভিনিউ. সো তারা ওইটাকে আলটিমেটলি করতে করতে 1 বছর কিন্তু এক্সট্রা টাকা তারা উঠে ফেলছে. ইন্ডাস্ট্রিতে 1% ছিল ট্যাক্স, সেটা এখন 17% হয়ে গেছে. দ্যার ইজ নো এসআরও যে ইন্ডাস্ট্রি এটা 17% করা যাবে. সো হোয়াট ওয়াজ বিং প্র্যাকটিস, সেটাকে বাদ দিয়ে এখন কমপ্লিট একটা নতুন জিনিস এখানে ঢুকে দেওয়া হলো. দর্শক, জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর নিয়ে পলিসি কনক্লেভের আয়োজন করে জাতীয় দৈনিক বণিক বার্তা, আমরা ছিলাম সেখানে. এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে. প্রতিষ্ঠান বন্ধ লম্বা সময় ধরে, নেই কোনো কার্যক্রম, অথচ লেনদেন, এমনকি দাম বাড়ছে পুঁজিবাজারে. শুধু তাই নয়, শক্ত মূল ভিত্তি না থাকার পরও মাত্র 5 মাসে দর উঠেছে 3 গুণ. এমন বহু দুর্বল কোম্পানির শেয়ারে আধিপত্য এখন স্টক এক্সচেঞ্জে. এছাড়াও দুর্বল জেট ক্যাটাগরির শেয়ারেও রয়েছে সামনের সারিতে, যাকে বাজারের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা. পরামর্শ দিচ্ছেন নজরদারি বাড়ানোর. মেজবাহ হাসানের রিপোর্ট. নতুন কমিশন আসার পর থেকেই তেজি পুঁজি বাজার, বাড়ছে লেনদেন, সূচকেও ইতিবাচক ধারা. ডিএসির তথ্য অনুযায়ী মাসুদ কমিশনের 1.5 মাসেই সূচক বেড়েছে 400 পয়েন্ট. কেনাবেচায় গতি আসায় বেড়েছে বাজারে মূলধনও. তবে এসবের পেছনে বড় ভূমিকা রেখেছে দুর্বল ক্যাটাগরি এবং বন্ধ কোম্পানির শেয়ার.
এই যেমন ড্যাফোডিল কম্পিউটারের শেয়ারের দাম 1 বছর আগে ছিল মাত্র 29 টাকা, সবশেষ 20 জুলাই যা লেনদেন হয় 163 টাকায়। এ কারণে 50 কোটি টাকার পরিশোধিত মূলধন ছাড়ায় 800 কোটির ওপরে, অথচ সবশেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল মাত্র 5 পয়সা। এমনকি লভ্যাংশ দিতে পারেনি গত বছর। মানে একজন শেয়ার হোল্ডার বা একজন যে পারচেজ করবে সে উনি কত টাকা দিয়ে কিনবেন, বাজার কোন জায়গায় যাবে, বাজারের নিয়মে চলবে, এটা দেখবেন। এটাতে যদি কোনো অসামঞ্জস্য কিছু বিষয় থাকে সেটা দেখবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ, মার্কেটের নিয়ন্ত্রণ সংস্থা, আমরা দেখতে পারি না। অন্যদিকে ডোমিনেজ স্টিলের অবস্থা আরও বিস্ময়কর। সর্বশেষ আর্থিক হিসেবে লোকসানে থাকা কোম্পানিটির শেয়ার দর 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 7 গুণ। নামমাত্র লভ্যাংশ দিয়ে যা অবস্থান করছে বি ক্যাটাগরিতে, তবুও ধারাবাহিকভাবে বেড়েছে এর শেয়ার দরও। সম্প্রতি তালিকাভুক্ত 62টি কোম্পানিকে দুর্বল হিসেবে চিহ্নিত করে নতুন কমিশন, যার মধ্যে বন্ধ 30টি। বাকি 32টির মধ্যে 20টির শেয়ারের দাম অস্বাভাবিক। এই তালিকায় রয়েছে দুলামিয়া কটন, শ্যামপুর সুগার মিলস, সোনারগাঁও টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিসেন্ট টেক্সটাইল সহ আরও অনেক কোম্পানি। এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য 6 কোম্পানির লেনদেন বন্ধ হওয়ার কারণ জানতে চেয়েছে ডিএসইও। ইনভেস্টার্স অ্যাওয়ারনেসটা আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারছি না, যেখানে ইনভেস্টাররা বিনিয়োগ করার আগে নিজে চিন্তা করে বিনিয়োগ করবে হোয়াট দে আর ইনভেস্টিং ইন। এই জিনিসটা আমরা চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন, অকার্যকর বা দুর্বল কোম্পানিগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে দীর্ঘমেয়াদে তা নেতিবাচক হতে পারে বাজারের জন্য। এগুলোতে যদি সিদ্ধান্তহীনতার অবস্থা পড়ে থাকে এবং দেরি হয়, তাহলে এটার প্রাইস মূল্যটা মানুষকে, মানে এদেশের জনগণকে দিতে হবে। আমাদের শেয়ার বাজারে গ্যামলিং একটা বড় পার্ট। এই বন্ধ কোম্পানি বা চলছে না, জোর করে চালানো হচ্ছে, সেগুলো ওরা আইডেন্টিফাই করুক, দেখুক কিভাবে কি করা যায়। এটার জন্য কম্পিটেন্ট অথরিটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড তাদের উপর আছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ। ডিভিডেন্ড দিতে পারলো না, ওই 400 কোম্পানি জেড গ্রুপে হইতে পারে না এক সময়। এই ক্যাটাগরাইজেশনটা রিভিউ করা দরকার। আমি দেখছি সার্ভেলেন্স কি হচ্ছে, কোথায় কে কি করছে, তো আমি যদি সেটার সাথে সাথে কন্ট্রোল করতে পারি যে ভাই আপনার হাউস থেকে এই কাজ হচ্ছে একটু দেখেন, তো সাথে সাথে সেটা কন্ট্রোল হয়ে গেল। প্রয়োজন, এই জিনিসটারই প্রয়োজন। এমন অবস্থায় যাচাই বাছাই করে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, সপ্তাহখানেক ধরে আবারও চড়া ডলারের দর, খোলা বাজারে যা উঠেছে 127 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, দীর্ঘদিন স্থিতিশীল থাকার পরে হঠাৎ করে আবার ডলারের চড়া দাম আমরা দেখতে পাচ্ছি, সেটি কেন হচ্ছে বিস্তারিত জানাবেন। ফারুক, যে আসলে দীর্ঘদিন ধরে একটা স্টেবিলিটি ছিল। যদি আমরা গেল অর্থ বছরের থেকে অর্থ বছরের হিসেব বলি, সেটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 6-7 টাকা পর্যন্ত ডলারের দাম বেড়েছে। আমরা দেখেছি গত অর্থ বছরে যেটি 21 থেকে 22 টাকা ছিল, সেটি এখন কিন্তু 27 টাকা পর্যন্ত উঠে গেছে। সেহেতু নতুন অর্থ বছরে কিন্তু ডলারের দাম বেড়েছে। যদি এই মাসের ব্যবধানটা বলি, অন্তব্যাংক পর্যায়ে এসে সেই দাম কিন্তু 3 দফায় বেড়েছে এবং এই 3 দফায় 1 মাসের ব্যবধানে কিন্তু 1 টাকা পরিমাণ বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই বাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যেটি বলছে সেটি হলো যে বাংলাদেশে আমদানির যে চাহিদা বেড়েছে, এলসির পরিমাণ খুলছে, যার কারণে কিন্তু বেড়েছে। একই সাথে রেমিটেন্সের বড় একটা ঘাটতি তৈরি হয়েছে, যার কারণে কিন্তু বেড়েছে। একটা নতুন অর্থ বছরে এসে একদিকে নতুন অর্থ বছর, একই সাথে এলসির পরিমাণ বেড়েছে, সেই সাথে কিন্তু মধ্যপ্রাচ্যের যে টালমাটাল অবস্থা, যে যুদ্ধের যে অবস্থা, তার কারণেই কিন্তু বাজারের সাথে
করতেই কিন্তু অনেক ক্ষেত্রে এই ডলারের দামটাকে বাড়াতে হচ্ছে। একটু জানিয়ে রাখি যে আগে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নির্দিষ্ট মূল্যে সেটি কিন্তু এটা নির্দিষ্ট করে করতো যে এই ডলারের দাম, কিন্তু পরবর্তীক্রমে যে আন্তঃব্যাংক যে কার্যক্রম তার ফলে কিন্তু এই ডলারের দামটা কিন্তু এখন অনেক ক্ষেত্রে সমন্বয় করতে হয়। আমরা জানি যে ইতিমধ্যে IMF এসেছিল এবং IMF কিছু সংস্কারের উদ্যোগের কথা বলা যায়। IMF এর পক্ষ থেকেও কিন্তু দাবি করা হয়েছিল যে এই সময়ের সাথে সাথে কি ডলারের মূল্যটাকে সমন্বয় করা। সে সাথে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিতে যে টাকার মূল্যায়ন যে সেটি কমে যাচ্ছে, যার কারণে কিন্তু ডলারের দামও বৃদ্ধি পাচ্ছে। এবং মোটা দাগে যে তিনটি কারণ সেটি একটি হলো যে আমদানির LC পরিমাণ যার কারণে বেড়েছে, যার কারণে কিন্তু ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সাথে আমরা দেখেছি যে রেমিটেন্স প্রবাহ অনেক ক্ষেত্রে কমতির দিকে, যার কারণে কিন্তু আরেকটি হলো সবচেয়ে মধ্যপ্রাচ্যের যে টালমাটাল অবস্থা, যার কারণে কিন্তু এই ডলারের দামটা বেড়েছে। আমরা যদি গেল অর্থ বছরের থেকে এই অর্থ বছরের হিসেবটা কষি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে বিস্তর একটা যে গেল অর্থ বছরের থেকে এই অর্থ বছরে প্রায় 7 থেকে 8 টাকা পর্যন্ত ডলারের দাম বেড়ে গেছে, যার কারণে কিন্তু যে টাকার যে মূল্যায়ন সেই মূল্যায়নটা কিন্তু অনেক ক্ষেত্রে কমেছে। আমরা বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আসলে এই যে সংখ্যা এই ডলারের দাম বৃদ্ধির এই সংখ্যা থেকে কিন্তু মানে যে ডলারের যে দাম এটি কিন্তু পদ্ধতিতে কিন্তু নির্ভর করবে রেমিটেন্স প্রবাহ এবং এই মধ্যপ্রাচ্য সংখ্যা যদি কমে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে বাড়ারও সংখ্যা তারা করছেন। ফারুক, ডলারের দাম নিয়ে এই ছিল সবশেষ। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডলারের মূল্য বৃদ্ধির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। 24 ঘন্টা না পেরোতেই দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 2741 টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,24,182 টাকা। আজ থেকে কার্যকর হচ্ছে এ দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। মূলত আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে 1.5% বাড়ায় দেশীয় বাজারে সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,14,092 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 2,974 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ $37 বিলিয়ন। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে যুদ্ধের আনুমানিক খরচের পরিমাণ ধরা হয়েছিল প্রায় $29 বিলিয়ন, অর্থাৎ ব্যয় বেড়েছে প্রায় $8 বিলিয়ন। এ সময় পেন্টাগনের সামরিক কার্যক্রম সচল রাখতে এবং বাজেট ঘাটতি মেটাতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রায় $67 বিলিয়ন অতিরিক্ত তহবিলের অনুরোধ জানানো হয়। এর আগে গেল এপ্রিলে আগামী অর্থ বছরে পেন্টাগনের জন্য কংগ্রেসের কাছে $1.5 ট্রিলিয়ন চায় হোয়াইট হাউস, যা অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।